দ্বিতীয় নম্বর অধ্যায় শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি। প্রথম প্রশ্ন, মনোবিদ্যার আদিপুরুষ কাকে বলা হয়? প্লেটো, রুশো, জন ডিউই, অ্যারিস্টটল। মনোবিদ্যার আদিপুরুষ কাকে বলা হয় তাহলে? ডি নাম্বার উত্তর, অ্যারিস্টটলকে। 2 নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম মনোবিজ্ঞানের উপর গবেষণাগার স্থাপন করেছিলেন? ওয়াটসন, উন্ড, উডওয়ার্থ, ম্যাকডুগাল। আপনারা উত্তরগুলো খুব তাড়াতাড়ি করবেন। তাহলে কে সর্বপ্রথম মনোবিজ্ঞানের উপর গবেষণাগার স্থাপন করেছেন? 2 নম্বর প্রশ্ন উত্তর উন্ড। 3 নম্বর প্রশ্ন, মনোবিদ্যার মূল বিষয়বস্তু কি? মনোযোগ, আগ্রহ, প্রেরণা, আচরণ। মনোবিদ্যার মূল বিষয়বস্তু হলো আচরণ, সেজন্য তো আচরণের বিজ্ঞান বলা হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন, আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই, এই উক্তিটি কে করেছেন? ম্যাকডুগাল, ওয়াটসন, পেস্টালসি, স্কিনার। আপনাদের কাছে বলে রাখি, এই ধরনের যে প্রশ্নগুলো আছে, উক্তি কে দিয়েছে, এই বইটি কে লিখেছে, এগুলো নিয়ে আমরা পুরো সিলেবাসটিকে একটি ভিডিও বানিয়েছি, যেখানে শুধুমাত্র বিভিন্ন শিক্ষাবিদ মনীষীদের উক্তি, তাদের লেখা বই গ্রন্থ, সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অলরেডি। আপনারা সেখান থেকে আলাদাভাবে দেখতে পারেন। তাহলে এই প্রশ্নের উত্তরটি কি? আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই। খুব ইজি প্রশ্ন, উত্তরটি হচ্ছে পেস্টালসি। 5 নাম্বার, শিক্ষা মনোবিদ্যার বিষয়বস্তু হল শিখন সঞ্চালন, বিকাশের ধারা, প্রাথমিক মানসিক উপাদান। 4 নাম্বার হচ্ছে সবগুলি। শিক্ষা মনোবিদ্যার বিষয়বস্তুগুলি, তাহলে কি উত্তর হচ্ছে? 4 নাম্বার, সবগুলি হচ্ছে শিখন সঞ্চালন, বিকাশের ধারা, প্রাথমিক মানসিক উপাদান, এগুলো সবই। 6 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটল তার কোন বইতে মনোবিদ্যাকে পৃথক বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেন? অ্যারিস্টটল তার কোন বইতে মনোবিদ্যাকে পৃথক বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেন? অ্যানিম্যাল ইন্টেলিজেন্স, ডি অ্যানিমা, এমিলি, সাইকোলজি। তাড়াতাড়ি করে ফেলুন, বলুন, খুব ইজি এটা। অ্যারিস্টটল তার কোন বইতে মনোবিদ্যাকে পৃথক বিজ্ঞান হিসেবে, তাহলে এখানে উত্তর হচ্ছে 2 নাম্বার, ডি অ্যানিমা। ডি অ্যানিমা। 7 নম্বর প্রশ্ন, শিক্ষকের কাছে শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব কি? শিখন সংক্রান্ত জ্ঞান অর্জন, ব্যক্তিগত বৈষম্য সম্পর্কে জ্ঞান লাভ, শিক্ষার্থীদের প্রাথমিক প্রবণতা সংক্রান্ত জ্ঞান অর্জন, সবগুলি। তাহলে শিক্ষকের কাছে শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব কি? সবগুলি। 8 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য কি? 1 নম্বর, শিক্ষার্থীর প্রকৃতি সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা, অবশ্যই। 2 নম্বর, শিক্ষার্থীদের শিক্ষাকালীন আচরণের গতি প্রকৃতি বৈজ্ঞানিক ভিত্তিতে নির্ণয় করা, এটাও সঠিক। 3 নম্বর, শিক্ষককে তার কর্মপরিস্থিতিতে নানা রকমের সমস্যা সমাধানের জন্য তথ্য সরবরাহ করা, এটিও ঠিক। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে 4 নম্বর, সবগুলি। 9 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিখন ও শিক্ষণ নিয়ে আলোচনা করে, এই উক্তিটি কে করেছেন? স্কিনার। শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিখন ও শিক্ষণ নিয়ে আলোচনা করে, কে বলেছেন? স্কিনার। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মনোবিজ্ঞানের সর্বাধুনিক দৃষ্টিভঙ্গি? সমগ্রতাবাদ, আচরণবাদ, মানবতাবাদ, সবগুলি। উত্তর তাহলে হচ্ছে কি? মানবতাবাদ। তাহলে মনোবিজ্ঞানের সর্বাধুনিক দৃষ্টিভঙ্গি হচ্ছে মানবতাবাদ। 11 নম্বর, মনোবিদ জোন্স জীবন বিকাশের স্তরকে কয় ভাগে ভাগ করেছে? 4 ভাগে, 6 ভাগে, 7 ভাগে, 8 ভাগে। মনোবিদ জোন্স জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছে?
4 ভাগে। 12 নাম্বার, মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয় ভাগে ভাগ করেছে? 4, 6, 10, 8। 4 ভাগে, 6 ভাগে, 10 ভাগে, 8 ভাগে। তাহলে মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে 10 ভাগে ভাগ করেছে। 13 নম্বর, মনোবিদ এরিকসন জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছে? 4 ভাগে, 6 ভাগে, 7 ভাগে, না 8 ভাগে? এরিকসন 8 ভাগে। 14 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহারের কারণ কি? শিক্ষা মনোবিজ্ঞান সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহারের কারণ কি? 1 নম্বর কারণ হতে পারে শিক্ষা সমস্যাকে সঠিকভাবে বোঝার জন্য। 2 নম্বর, তথ্য বা ঘটনাগুলিকে ব্যাখ্যা এবং মন্তব্য করার জন্য। 3 নম্বর, গবেষণায় প্রাপ্ত ফল অনুযায়ী শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন করা। 4 নম্বর, উপরে সবগুলি। তাহলে এই যে পয়েন্টগুলো, এগুলো সবগুলোই কিন্তু ঠিক। তাহলে উত্তর হচ্ছে কিন্তু 4 নম্বর। 15 নম্বর প্রশ্ন, একজন শিক্ষার্থী বিদ্যালয়ের পরীক্ষার একাধিকবার অকৃতকার্য হয়েছে, এক্ষেত্রে শিক্ষক হিসেবে আপনার কর্তব্য কি হবে? মানে একটা শিক্ষার্থী বারবার একই ক্লাসে ফেল করছে, তাহলে শিক্ষক কি করবে? বুদ্ধির অভিক্ষা প্রয়োগ করবে, আগ্রহের অভিক্ষা প্রয়োগ করবে, প্রবণতা অভিক্ষার প্রয়োগ করবে, শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করা। তবে শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করে কোনো লাভ নেই, প্রবণতা অভিক্ষা প্রয়োগ করারও কোনো দরকার নেই। এটি হচ্ছে বুদ্ধির অভিক্ষা প্রয়োগ করা। 1 নম্বর উত্তর। আপনাদের কাছে আবার অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অবশ্যই লাইক করবেন। 16 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয়, কারণ কি? বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পর্কিত তথ্য প্রত্যাশা করা যায়। 2 নম্বর, সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব। 3 নম্বর, প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অসম্ভব। তাহলে কি হচ্ছে? উপরে সবগুলি সঠিক। একটু ভালো করে দেখে নিন। 17 নম্বর প্রশ্ন, জীবন বিকাশের কোন স্তরকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়? ঝড়ঝঞ্ঝার কাল বা কষ্টপীড়নের কাল বলা হয়। খুবই ইজি প্রশ্ন, আপনারা করে ফেলুন তাড়াতাড়ি। জীবন বিকাশের কোন স্তরকে ঝঞ্ঝঞ্ঝার কাল বা কষ্টপীড়নের কাল বলা হচ্ছে? শৈশবকাল, কৈশোরকাল, বাল্যকাল, প্রাপ্তবয়স্ককাল। অ্যাডোলেসেন্স পিরিয়ডকে বলা হচ্ছে ঝড়ঝঞ্ঝার কাল বা কষ্টপীড়নের কাল, কৈশোরকালকে বলা হচ্ছে। 2 নম্বর। 18 নম্বর, স্কিমা বলতে কি বোঝায়? বিভাজনের প্রক্রিয়া, শিখন কৌশল, দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের ভাণ্ডার, প্রতিরক্ষামূলক কৌশল। বিভাজনের প্রক্রিয়া হবে না, প্রতিরক্ষামূলক কৌশল হবে না, তাহলে উত্তর কি হচ্ছে? 3 নাম্বার, দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের ভাণ্ডারকে বলা হচ্ছে স্কিমা। 19 নাম্বার, স্কিমা ধারণাটির উদ্ভাবক কে? পিয়াজে, স্কিনার, পাভলভ, কোহলার। তাহলে স্কিমার ধারণাটি কে দিয়েছেন? পিয়াজে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পিয়াজের কিন্তু প্রশ্ন পাবেনই আপনারা পরীক্ষায় পিয়াজেকে নিয়ে কোনো একটি, এটাই যে আসবে তা বলছি না, পিয়াজের থিওরিটা কিন্তু ভালো করে পড়বেন। 20 নাম্বার, টয় এজ পুতুল খেলার বয়স বলতে কি বোঝাচ্ছে? প্রাক বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল, অতি শৈশবকাল, উপরের সবগুলো। পুতুল খেলার বয়স প্রান্তীয় বাল্যকাল। 21 নাম্বার প্রশ্ন, কোন বয়সে মধ্যবয়স্ক সংকট দেখা যায়? মধ্যবয়স্ক সংকট দেখা যায় 40 বছরের পর থেকে।
22 নম্বর প্রশ্ন, জীবন বিকাশের বিভিন্ন স্তরে ব্যক্তির শারীরিক বৃদ্ধি কেমন হয়? সর্বদা সমাহারে ঘটে, কোনো স্তরে বিকাশের হার দ্রুত ঘটে, আবার কোনো স্তরে ধীরে ঘটে, বিকাশের হার সম্পর্কে কোনো পূর্বাভাস দেওয়া যায় না, বিকাশের হারের কোনো নিয়ম নেই, এলোমেলোভাবে ঘটে। তাহলে সর্বদা সমাহারে ঘটে না, জীবন বিকাশের বিভিন্ন স্তরে সব সময় কিন্তু একই রকম হয় না। আবার পূর্বাভাস দেওয়া যায় না, এটাও কিন্তু ঠিক না। তাহলে উত্তর কি হবে? উত্তর 2 নাম্বার। কোনো স্তরে বিকাশের হার দ্রুত ঘটে, আবার কোনো স্তরে ধীর গতিতে ঘটে। আমরা কিন্তু বিকাশের স্তরে কোন সময় কার কোন শিশুটির কেমন ধরনের বিকাশ হবে আমরা কিন্তু আগের থেকে আইডিয়া করতে পারি। 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিশুর সামাজিক বিকাশে সহায়ক? ক্লাব, ধর্মীয় প্রতিষ্ঠান, যৌথ পরিবার, সবগুলি। সামাজিক বিকাশের ক্ষেত্রে এগুলো সব কিছুই কিন্তু সাহায্য করে। 24 নম্বর, শিশুর জীবন বিকাশের কোন স্তরে সামাজিক গ্যাংয়ের প্রভাব স্পষ্ট হয়? সামাজিক গ্যাং বলতে বেশি বন্ধুবান্ধবদের যে প্রভাব কোন বয়সে আমরা বেশি দেখতে পারি? প্রাথমিক বাল্যকাল, শৈশবকাল, প্রান্তীয় বাল্যকাল, কৈশোরকাল। প্রান্তীয় বাল্যকালে। 25 নম্বর প্রশ্ন, কোনটি পিয়াজের জ্ঞানমূলক তত্ত্বের স্তর? সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক ধারণামূলক স্তর, মূর্ত সক্রিয়তা স্তর, সবগুলি সঠিক। সবগুলি সঠিক। পিয়াজের জ্ঞানমূলক তত্ত্বের স্তরগুলো বয়সগুলো দেখে নেবেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কত বয়স থেকে কত বয়স পর্যন্ত কোন স্তরটি, এটি কিন্তু ভালো করে দেখবেন। 26 নম্বর প্রশ্ন, সর্বপ্রাণবাদ পিয়াজের তত্ত্বে কোন স্তরে বৈশিষ্ট্য? আমরা অনেক সময় কিন্তু শিশুদের দেখি, শিশুরা যদি পাকায় পড়ে যায়, কাঁদতে থাকে, তাহলে আমরা কী করি? তুই আমাকে মেরেছিস, আমার ভাইকে মেরেছিস, আমার ছেলেকে মেরেছিস, দাঁড়া আমি তোকে মারবো। আমরা হলো ওই দেওয়ালের মধ্যে বা পাকার মধ্যে হাত দিয়ে মারার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করছি যে ও ব্যথা পাবে, ও তোমাকে ব্যথা দিয়েছে, তার মানে ওকে যখন মারলাম ও ব্যথা পাবে। এই যে ধারণাটা কখন দেখা যায়? সংবেদন সঞ্চালনমূলক স্তরে, প্রাক ধারণামূলক স্তরে, মূর্ত সক্রিয়তা স্তরে বা নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরে। এটি হচ্ছে প্রাক ধারণামূলক স্তরে। সবার মধ্যে প্রাণ আছে। 27, সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রতিষ্ঠাতাকে? সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রতিষ্ঠা হচ্ছেন সিগমন্ড ফ্রয়েড, অ্যানা ফ্রয়েড, অ্যাডলার, ইউং। সিগমন্ড ফ্রয়েড। সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে সিগমন্ড ফ্রয়েড। 28 নম্বর, শৈশব এবং বাল্যকালের দুটি প্রধান আবেগ হল? শৈশব এবং বাল্যকালে দুটি প্রধান আবেগ কি? ভয় এবং ক্রোধ, ভয় এবং ভালোবাসা, ক্রোধ এবং ভালোবাসা, ওপরের সবগুলি। ভয় এবং ভালোবাসা। 29, সামাজিকীকরণের প্রক্রিয়া বলতে বোঝায় সমাজ সমর্থিত আচরণ শিখন, সামাজিক ভূমিকা পালন করা, সামাজিক মনোভাবের বিকাশ সাধন। তাহলে 4 নম্বর উত্তর হবে। সবগুলি সঠিক। 30 নম্বর প্রশ্ন, জীবন বিকাশের কোন স্তরে অসামাজিক এবং সমাজবিরোধী আচরণ সাধারণত দেখা যায়? প্রথম বাল্যকাল, পরবর্তী বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, প্রাপ্তবয়স্ককাল। অসামাজিক মানে এরকম না অসামাজিক কাজকর্ম করছি, সমাজ বিরোধী বলতে সমাজে যেগুলো চলছে সেগুলো মানব না, মানি না, সবসময় বিট্রে করার যে স্বভাবগুলো কোন বয়সে দেখা যায়? প্রথম বাল্যকাল, পরবর্তী বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, প্রাপ্তবয়স্ককাল। বয়ঃসন্ধিকালে। আবার আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অবশ্যই লাইক করবেন। 31 নম্বর প্রশ্ন, ভারতীয়দের ক্ষেত্রে গড়ে বয়ঃসন্ধিক্ষণ কোন বয়স থেকে শুরু হয়? কিশোরীদের ক্ষেত্রে 11 বছর। এটা একবারে উত্তর করে দিচ্ছি। ভারতীয়দের ক্ষেত্রে গড়ে বয়ঃসন্ধিক্ষণ কোন বয়সে শুরু হয়? প্রথমে কিন্তু দেখবেন কিশোরী মানে মেয়েদের কথা বলা হচ্ছে, পরে কিন্তু কিশোরদের কথা বলা হচ্ছে। এটির উত্তর হবে 13 বছর। মেয়েরা আগে পরিণত হয় আর কিশোররা 13 বছরের কিশোরীরা আর কিশোররা মানে ছেলেরা 14 বছর
আর মেয়েরা 13 বছর। 13 বছর মেয়েরা আর 14 বছর ছেলেরা। বয়স সন্ধিক্ষণ। 32 নম্বর প্রশ্ন, মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি ফাই ফেনোমেননের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে? মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি ফাই ফেনোমেননের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে? সমগ্রতাবাদ, আচরণবাদ, গঠনবাদ, মানবতাবাদ। সমগ্রতাবাদ 1 নম্বর। 33 নম্বর প্রশ্ন, শিশুর ভাষার বিকাশের ক্ষেত্রে কুইং কোন বছরে দেখা যায়? কুইং কিন্তু 2 মাস বয়সে। আরেকটি আছে বাবলিং। বাবলিং শিশুরা কোন বয়সে করে থাকে? 2 মাস, 4 মাস, 9 মাস, 12 মাস? তাড়াতাড়ি উত্তর করে ফেলুন। বাবলিং কিন্তু এটা 4 মাস বয়স থেকে। 4-5 মাস বয়সে শিশুদের মধ্যে এই বাবলিং দেখা যায়। বাব বাব্বা, মাম্মাম্মা, এই যে এরকম যে কথা বলে ওটাকে বাবলিং বলে, আধো আধো স্বরে কথা। 35 নম্বর প্রশ্ন, 5 থেকে 6 বছর বয়সে শিশুদের শব্দভাণ্ডার কত হয়? শব্দভাণ্ডার 3000, 5000, 7000, 10,000। শব্দভাণ্ডার 10,000। আর 5 থেকে 6 বছর বয়সের শিশুদেরই কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু একদম হয়ে যায়। 36 নম্বর প্রশ্ন, ব্যান্ডেল হাইপোথিসিস মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে উল্লেখিত আছে? আচরণবাদ, সমগ্রতাবাদ, গঠনবাদ না জ্ঞানমূলক মনস্তত্ত্ববাদ? আচরণবাদ। 37, ইথ, ইগো, সুপার ইগো, ইদম, অহং এবং অধিসত্তার মধ্যে কোনটি সর্বাপেক্ষা শক্তিশালী? ইদ, ইগো, সুপার ইগো। আর সকলেই সমশক্তি সম্পূর্ণ। কোনটি সঠিক হচ্ছে? সঠিক হচ্ছে ইদ, 1 নম্বরটা উত্তর। 38 নম্বর প্রশ্ন, মেক বিলিভ প্লে এটি পিয়াজের তত্ত্বে কোন স্তরের অন্তর্গত? সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক ধারণামূলক স্তর, মূর্ত সক্রিয়তা স্তর, নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। সংবেদন সঞ্চালনমূলক স্তর। 39, সোসিও ড্রামাটিক প্লে এটি পিয়াজের তত্ত্বে কোন স্তরের অন্তর্গত? সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক ধারণামূলক স্তর, মূর্ত সক্রিয়তা স্তর, নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। প্রাক ধারণামূলক স্তরে সোসিও ড্রামাটিক প্লে এইটি দেখতে পাওয়া যায়। 40 নম্বর প্রশ্ন, বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে, কি হয়েছে? দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া গেলেও মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না। এটা ভুল কথা। মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া গেলেও দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না। দৈহিক এবং মানসিক উভয় বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। দৈহিক ও মানসিক যে কোনো দিকের বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না। না, ওগুলো সঠিক নয়। অবশ্যই দৈহিক এবং মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব শিশুটির আচরণ দেখে বা বয়স দেখে। তাহলে 3 নম্বর উত্তরটি হয়ে যাচ্ছে 3 নম্বর অপশনটি। 41 নম্বর, নিচের কোন ব্যক্তি নৈতিক বিকাশ তত্ত্বের উদ্ভাবক? স্কিনার, প্যাভলভ, কোহলবার্গ, থর্নডাইক। তাহলে নৈতিক বিকাশ তত্ত্বের সঙ্গে সম্পর্কিত কে? কোহলবার্গ। নৈতিক বিকাশ তত্ত্বের উদ্ভাবক হলেন কোহলবার্গ। 42, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে কটি স্তরের কথা বলা হয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি? নৈতিক বিকাশ তত্ত্বের কটি স্তর? 3টি স্তর। 43 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে টেবুলা বেস শব্দটি কে ব্যবহার করেছে? ফ্রেডরিক হার্বার্ট, জন লক, প্লেটো, হার্বার্ট স্পেন্সার। জন লক। 44 নম্বর প্রশ্ন, সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয় কত বছর বয়সে? 3 বছর বয়সে, 11 বছর বয়সে, 6 বছর বয়সে, 18 বছর বয়সে? 2-3টি প্রশ্নের আগেই কিন্তু আমি এটার উত্তর বলেছি। আইডিয়া করুন কত নম্বর বছর বয়সের কথা বলেছিলাম? 6 বছর বয়সে।
45 নম্বর প্রশ্ন, ব্রিজের মতে শিশুর কোন বয়সে সমস্ত মৌলিক প্রক্ষোভগুলির বিকাশ লাভ করে? 1 বছরে, 2 বছরে, 3 বছরে, 5 বছরে। মনোবিদ ব্রিজের মতে শিশুর কোন বয়সে সমস্ত মৌলিক প্রক্ষোভগুলো বিকাশ লাভ করে? 3 বছর বয়সে। সি নাম্বার উত্তর। 46 নম্বর, শারীরিক বিকাশের সঙ্গে নিচের কোনটি কোনো সম্পর্ক নেই? শারীরিক বিকাশের সঙ্গে নিচের কোনটির কোনো সম্পর্ক নেই? দেহের ওজন, অস্থি, মস্তিষ্ক, রক্ত সংবহন। দেহের বিকাশের কথা বলা হচ্ছে কিন্তু মস্তিষ্ক। 47, শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্পর্কিত অধ্যয়নে উৎকৃষ্ট পদ্ধতি হল সাইকোমেট্রিক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, বিকাশমূলক পদ্ধতি, পরিসংখ্যানমূলক পদ্ধতি। শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে আমরা যে অধ্যয়ন করি তার সবথেকে উৎকৃষ্ট পদ্ধতি কোনটি? বিকাশমূলক পদ্ধতি। এটা স্কিপ হয়ে গেছে। নিম্নে উল্লেখিত কোন মনোবিজ্ঞানী শিশুর বিকাশের ঊর্ধ্বক্রমিক তত্ত্বের কথা ব্যক্ত করেছে? নিম্নে উল্লেখিত কোন মনোবিজ্ঞানী শিশুর বিকাশে ঊর্ধ্বক্রমিক তত্ত্বের কথা ব্যক্ত করেছে? কিং এবং থর্নডাইক, হার্বার্ট, ম্যান্ডিফোর্ড, স্ট্যানলি। কিং এবং থর্নডাইক। 50 নম্বর প্রশ্ন, জীবন বিকাশের বাল্যস্তরকে জীবন বিকাশের বাল্যস্তরকে কেন রহস্যজনক স্তর বলা হয়? জীবন বিকাশের বাল্যস্তরকে কেন রহস্যজনক স্তর বলা হয়? প্রাক্ষবিক বিকাশ খুব দ্রুত ঘটে, খুব দ্রুত মানসিক বিকাশ ঘটে, শারীরিক বিকাশ খুব দ্রুত ঘটে, সমস্ত দিকের বিকাশে খুব দ্রুত ঘটে। প্রাক্ষবিক বিকাশ খুব দ্রুত ঘটে, তাই বাল্যস্তরকে রহস্যজনক স্তর বলা হয়। আজকে সর্বশেষ প্রশ্ন, নিচের কোনটি সঠিক? শৈশবে অর্থাৎ 2 বছরের পূর্বে শিশুর অধিকাংশ শিখন হয় চেষ্টা ও ভ্রান্তির মাধ্যমে, প্রাচীন অনুবর্তনের মাধ্যমে, সক্রিয় অনুবর্তনের মাধ্যমে, অন্তর্দৃষ্টির মাধ্যমে। উত্তর হয়ে যাচ্ছে প্রাচীন অনুবর্তনের মাধ্যমে। তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই পার্টটি আমরা এখানে শেষ করছি। দ্বিতীয় অধ্যায় পার্ট 2, শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি। আজকের প্রথম প্রশ্ন এবং 51 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে কে প্রিন্সিপাল অব সাইকোলজি পুস্তকটি প্রকাশ করে? 1 নাম্বার উইলিয়াম ম্যাকডুগাল, ফেকনার, উইলিয়াম জেমস, জন লক। এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে উইলিয়াম জেমস। 52 নম্বর প্রশ্ন, দৈহিক বিকাশ নিচের কোনটির দ্বারা প্রভাবিত হয় না? হয় না বলা হয়েছে এখানে। দৈহিক বিকাশ নিচের কোনটির দ্বারা প্রভাবিত হয় না? 1 নাম্বার পরিবারের আর্থসামাজিক অবস্থার উপরে, 2 শিশুর খেলার সাথী, 3 শিশুর বুদ্ধি, 4 শিশুর লিঙ্গ। তাহলে উত্তরটি হচ্ছে শিশুর বুদ্ধি। এই শিশুর বুদ্ধি বাদ দিয়ে বাদবাকি সবগুলো যে পয়েন্টগুলো আছে এগুলো দ্বারা কিন্তু দৈহিক বিকাশ প্রভাবিত হয়। পরিবারের আর্থসামাজিক অবস্থার উপরে অবশ্যই শিশুর দৈহিক বিকাশের প্রভাব কিন্তু পড়বে। শিশুর খেলার সাথে কেমন বা কি খেলছে তার সঙ্গেও কিন্তু সম্পর্কযুক্ত, এবং শিশুটি ফিমেল না মেল তার উপরেও কিন্তু দৈহিক বিকাশ প্রভাবিত হয়, কারণ মেয়েদের দৈহিক বিকাশ এবং ছেলেদের দৈহিক বিকাশ কিন্তু কিছুটা পার্থক্য আছে। 53 নম্বর প্রশ্ন, শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ হলো, চলন ক্ষমতার কথা বলা হচ্ছে, শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ হলো হীনমন্যতা, অন্যান্য শিশুর প্রতি ঈর্ষা, নির্ভরশীলতা, অস্থিগত সমস্যা। খুব ইজি প্রশ্ন, উত্তরটি হবে অস্থিগত সমস্যা।
54 নম্বর প্রশ্ন, আজকের 4 নম্বর প্রশ্ন, আবেগ কিভাবে শিশুর ব্যক্তিগত এবং সামাজিক অভিযোজনে প্রভাব বিস্তার করে? 1 নম্বর, প্রাত্যহিক অভিজ্ঞতার আবেগ শিশুর মনে আনন্দ সঞ্চার করে। 2 নম্বর, আবেগ শিশুকে সক্রিয় করে। 3 নম্বর, মানসিক চাপ শিশুর চলন দক্ষতা ব্যাহত করে। 4 নম্বর অপশন উপরের সবকটি। তাহলে উত্তর কি হচ্ছে? উপরের সবকটি। 55 নম্বর প্রশ্ন, ম্যাকডুগালের মতে মানুষের আচরণের মৌলিক নিয়ন্ত্রক কোনটি? বুদ্ধি, প্রবৃত্তি, সহজাত বৈশিষ্ট্য, না কোনোটি নয়? তাহলে আচরণের মৌলিক নিয়ন্ত্রক কি ম্যাকডুগালের মতে? প্রবৃত্তি। 56 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের স্তর? প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায়, উত্তর প্রথাগত পর্যায়। উপরে সবগুলি সঠিক। তাহলে এখানে উত্তর কি হচ্ছে? উপরে সবগুলো সঠিক। 57 নম্বর প্রশ্ন, জীবন বিকাশের কোন স্তরটি ব্যক্তি পূজার প্রবণতা দেখা যায়? প্রথম বাল্যকাল, পরবর্তী বাল্যকাল, প্রাক বয়ঃসন্ধিকাল, পরবর্তী বয়ঃসন্ধিকাল। ব্যক্তি পূজা বা হিরো ওয়ারশিপ এই প্রবণতা কোন স্তরে দেখতে পাওয়া যায়? 3 নম্বর পয়েন্ট, প্রাক বয়ঃসন্ধিকালে এই প্রবণতা দেখা যায়। 58 নম্বর প্রশ্ন, 18 মাস বয়সী শিশুর শব্দ ভাণ্ডার কত থাকে? 10 থেকে 12টি শব্দ, 50 থেকে 55টি শব্দ, 55 থেকে 57টি শব্দ, 60 থেকে 65টি শব্দ। 18 মাস বয়সী শিশুদের শব্দ ভাণ্ডারের সংখ্যা কতগুলো? 10 থেকে 12টি শব্দ। তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার। 59 নম্বর প্রশ্ন, 30 মাস বয়সী শিশুর শব্দ ভাণ্ডার থাকে কতটি শব্দ থাকে? 30 মাস বয়সী শিশুর মধ্যে 300টি শব্দ, 700টি শব্দ, 1200টি শব্দ, 2500টি শব্দ। তাহলে 30 মাস বয়সে শিশুদের শব্দ ভাণ্ডার থাকে কতটি? 300টি শব্দ মাত্র। 60 নম্বর প্রশ্ন, ওয়াটসনের মতে শব্দ যত শিশুদের মধ্যে যে আবেগগুলো দেখা যায় সেগুলো হলো ভালোবাসা, ঘৃণা, রাগ, ঘৃণা, ভালোবাসা, ভয়, ভয়, রাগ, ভালোবাসা, দুঃখ, ভালোবাসা, ঘৃণা। অপশনগুলো ভালো করে দেখে নেবেন। এগুলোর মধ্যে কোনটি সদ্যজাত শিশুদের মধ্যে দেখতে পাওয়া যায়? উত্তর হচ্ছে ভয়, রাগ, ভালোবাসা। 3 নম্বর অপশন। 61 নম্বর প্রশ্ন, থিওরি অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট মনোসামাজিক বিকাশ তত্ত্বটির উদ্ভাবক কে? থিওরি অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট বা মনোসামাজিক বিকাশ তত্ত্বের উদ্ভাবক কে? ফ্রয়েড, পিয়াজে, এরিকসন, কোহলবার্গ। এই চারজনের মধ্যে থিওরি অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টের উদ্ভাবক কে? এরিকসন। উত্তর হচ্ছে 3 নাম্বার। 62 নম্বর প্রশ্ন, এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্বের কটি স্তর রয়েছে? 5টি স্তর, 6টি, 7টি, 8টি। উত্তর 8টি। এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব 8টি স্তর রয়েছে। 63 নম্বর প্রশ্ন, সেফেলোকৌডাল ট্রেন্ড বলতে কি বোঝায়? 1 নাম্বার, দেহ সঞ্চালনের বিকাশ দেহের নিচের দিক থেকে উপরের দিকে হওয়াকে। 2 নম্বর পয়েন্ট,
দেহ সঞ্চালনের বিকাশ দেহের উপর থেকে নিচের দিকে হওয়াকে। 3 নম্বর, দেহকাণ্ডের অপেক্ষাকৃত কাছাকাছি হওয়াকে। 4 নম্বর, প্রথমে দূরের অঙ্গ প্রত্যঙ্গ এবং পরে দেহকাণ্ডে অপেক্ষাকৃত কাছাকাছি অঙ্গে হওয়াকে। তাহলে কোন অপশনটি হবে? দেহ সঞ্চালনের বিকাশ দেহের উপর থেকে নিচের দিকে হওয়াকে সেফেলোকৌডাল ট্রেন্ড বলা হয়। একটু ভালো করে দেখে নিন। এখানে আমরা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা ভিডিওটি পজ করে ভালো করে দেখতে পারেন। আমরা নেক্সট প্রশ্ন দেখছি। প্রক্সিমোডিস্টাল ট্রেন্ড বলতে কি বোঝায়? 1 নম্বর অপশন, দেহ সঞ্চালনের বিকাশ দেহের নিচের দিক থেকে উপরের দিকে হওয়াকে। 2, দেহ সঞ্চালনের বিকাশ দেহের উপর থেকে নিচের দিকে হওয়াকে। 3, দেহ সঞ্চালনের বিকাশ দেহকাণ্ডের অপেক্ষাকৃত কাছাকাছি অঙ্গে প্রথমে হওয়া এবং পরে দূরের অঙ্গ প্রত্যঙ্গ হওয়াকে। 4 নম্বর, প্রথমে দূরের অঙ্গ প্রত্যঙ্গ এবং পরে দেহকাণ্ডে অপেক্ষাকৃত কাছাকাছি অঙ্গে হওয়াকে প্রক্সিমোডিস্টাল ট্রেন্ড বলা হয়। তাহলে কোনটি সঠিক? 3 নাম্বার উত্তর হচ্ছে দেহ সঞ্চালনের বিকাশ দেহকাণ্ডে অপেক্ষাকৃত কাছাকাছি অঙ্গে প্রথমে হয় এবং পরে দূরের অঙ্গ প্রত্যঙ্গে হওয়াকে প্রক্সিমোডিস্টাল ট্রেন্ড বলে। পঁয়ষট্টি নম্বর প্রশ্ন, নিচের কোন বৈশিষ্ট্য থাকলে একজন ব্যক্তির ব্যক্তিত্বকে ভারসাম্যযুক্ত ব্যক্তিত্ব বলা হবে? ভারসাম্যযুক্ত ব্যক্তিত্ব বলা হবে এই নিচের কোন বৈশিষ্ট্যর উপরে নির্ভর করে? 1 নাম্বার, উন্নত পরিচালন ক্ষমতা। 2 নাম্বার, প্রক্ষোভগত স্থিরতা। 3 নাম্বার, উচ্চমানের নৈতিক চরিত্র। 4 নাম্বার, সবগুলি। উত্তর তাড়াতাড়ি করে ফেলুন। তাহলে এই প্রশ্নটির উত্তর হচ্ছে সবগুলি। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 66 নম্বর প্রশ্ন, ইয়ং ব্যক্তিসত্তাকে কটি ভাগে ভাগ করেছে? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে না 5 ভাগে? ইয়ং ব্যক্তিসত্তাকে কটি ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করেছে। 67 নম্বর প্রশ্ন, আজকে 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইয়ং বর্ণিত ব্যক্তিত্বের শ্রেণীবিভাগের অন্তর্গত নয়? অন্তর্মুখী, বহির্মুখী, উভয়মুখী, এন্ডোমরফ। আগে 3 ভাগে দেখেছি আমরা, ইয়ং ব্যক্তিসত্তাকে কটি ভাগ করেছে? 3 ভাগে। তাহলে এখানে দেখুন 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে কোন অপশনটি নেই? হবে না, 4 নম্বর অপশনটা কিন্তু হবে না। তাহলে ইয়ং বর্ণিত ব্যক্তিত্বের শ্রেণীবিভাগের অন্তর্গত যে 3টি স্তর আছে কি কি? অন্তর্মুখী, বহির্মুখী এবং উভয়মুখী। 58 নম্বর প্রশ্ন, ক্রেৎসমার ব্যক্তিত্বকে কটি ভাগে ভাগ করেছে? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে না 5 ভাগে? ক্রেৎসমার ব্যক্তিত্বকে কয় ভাগে ভাগ করেছে? 4 ভাগে ভাগ করেছে। 69 নম্বর প্রশ্ন, যারা বেটে ও মোটা হয় ক্রেৎসমার তাদের কি নাম দিয়েছেন? বেটেও হতে হবে এবং মোটাও হতে হবে। তাদের ক্রেৎসমার যে নামে নামকরণ করেছে সেই নামটি কি? 1 নম্বর অপশন হচ্ছে পিকনিক, 2 নম্বর অপশন হচ্ছে অ্যাস্থেনিক, 3 নম্বর অপশন হচ্ছে অ্যাথলেটিক, 4 নম্বর অপশন হচ্ছে হাইপোপ্লাস্টিক। এখানে 4টি অপশনই কিন্তু ঠিক দেওয়া আছে, কিন্তু বেটে ও মোটাদের ক্ষেত্রে কোন অপশনটি হচ্ছে? 1 নম্বর অপশন
পিকনিক। বেটে ও মোটা যারা তাদের ক্রেসমার পিকনিক নামে অভিহিত করেছেন। 70 নম্বর প্রশ্ন, ক্রেসমারের মতে ব্যক্তিত্বের শ্রেণীবিভাগের মধ্যে কোন শ্রেণীর হীনমন্যতায় ভোগে? পিকনিক, অ্যাথলেটিক আর হাইপোপ্লাস্টিক। তাহলে কোন অপশনটি হচ্ছে? 4 নম্বর অপশন, হাইপোপ্লাস্টিক। আর যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের অ্যাথলেটিক বলে, মানে শারীরিক গঠন খেলোয়াড়দের মতো, তাদের অ্যাথলেটিক বলে। 71 নম্বর প্রশ্ন, শেলডন ব্যক্তিত্বকে কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে না 5 ভাগে? শেলডন ব্যক্তিত্বকে 3 ভাগে ভাগ করেছে। 72 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শেলডনের ব্যক্তিত্বের টাইপের অন্তর্গত? মেসোমর্ফ, একটোমর্ফ, এন্ডোমর্ফ, সবগুলি। উত্তর হচ্ছে সবগুলি। 73 নম্বর প্রশ্ন, ফ্রয়েডের মতে শিশু তার যৌন আকাঙ্ক্ষাকে চোষণের দ্বারা চরিতার্থ করে, এটি কোন টাইপের অন্তর্গত? স্বাভাবিক রতিমূলক টাইপ, মৌখিক রতিমূলক টাইপ, পায়ু রতিমূলক টাইপ, সবগুলি। তাহলে যেহেতু চোষণের কথা বলছে, তাহলে সেখানে আঙ্গুল আর মুখের ব্যাপারগুলো আসবে। তাহলে উত্তর হচ্ছে 2 নম্বর, মৌখিক রতিমূলক টাইপ। 74, ইডিপাস কমপ্লেক্স বলতে কি বোঝায়? ছেলেদের মায়ের প্রতি আসক্তি, মেয়েদের মায়ের প্রতি আসক্তি, মেয়ের বাবার প্রতি আসক্তি, ছেলের বাবার প্রতি আসক্তি। এই নামটি কিন্তু খেয়াল করবেন, এটা হলো ইডিপাস কমপ্লেক্স বলছে, ইডিপাস কমপ্লেক্স। আরেকটা কিন্তু ইলেকট্রা কমপ্লেক্স আছে, গুলিয়ে ফেলবেন না। ইডিপাস কমপ্লেক্স বলতে কাদের বোঝাচ্ছে? ছেলেদের মায়ের প্রতি আসক্তি। আর ইলেকট্রা কমপ্লেক্স বলতে কি বোঝাচ্ছে? এই অপশনগুলোর মধ্যে একবারই আমরা উত্তর করছি। ইলেকট্রা কমপ্লেক্স বলতে বোঝাচ্ছে কি? আপনার আগে অপশনগুলো দেখে নিন, আমি একবারে উত্তর বলছি। উত্তর হবে মেয়ের বাবার প্রতি আসক্তি। 76 নম্বর প্রশ্ন, মনসমীক্ষণ তত্ত্বের উদ্ভাবক কে? মনসমীক্ষণ তত্ত্ব, ফ্রয়েড, শেলডন, পিয়াজে, এরিকসন। তাহলে মনসমীক্ষণ তত্ত্বটি কে দিয়েছেন? ফ্রয়েড। 77 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্ব পরিমাপের একটি পদ্ধতি হল রেটিং স্কেল, সমাজ নীতি পদ্ধতি, প্রকাশমান আচরণ অনুশীলন, সবগুলি। তাহলে উত্তর হচ্ছে সবগুলি। 78 নম্বর প্রশ্ন, বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের উদ্ভাবক কে? বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের উদ্ভাবক কে? তাড়াতাড়ি উত্তর করে ফেলুন। স্টার্নবার্গ, ক্যাটেলো, থর্নডাইক, গিলফোর্ড। গিলফোর্ড হচ্ছে বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের উদ্ভাবক। 79 নম্বর প্রশ্ন, 79, সমাজমিতি পদ্ধতির জনক কে? সমাজমিতি পদ্ধতির জনক হচ্ছেন 1 নম্বর অপশন, ফ্রয়েড, লিউইন, আইজ্যাক, জে.এল. মরেনো। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 4 নম্বর, জে.এল. মরেনো। সমাজমিতি পদ্ধতির জনক হচ্ছেন জে.এল. মরেনো। 80 নম্বর প্রশ্ন, অপসারী চিন্তন উপাদানটি কোন তত্ত্বে উল্লেখ করা হয়েছে? এখানে আমরা একবারই উত্তর দিয়েছি, গিলফোর্ডের এসওআই মডেল। গিলফোর্ডের এসওআই মডেল হচ্ছে অপসারী চিন্তন উপাদানটির
যে তত্ত্ব, গিলফোর্ডের এসওআই মডেল। আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের কমেন্টে মতামত জানান যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। কোনো পরিবর্তন চাইলে আমরা সেটাও করতে রাজি আছি, কিন্তু আমাদের জানান কেমন লাগছে ভিডিওগুলো। 81 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্যক্তিত্ব পরিমাপ অভিক্ষা? নিচের কোনটি ব্যক্তিত্ব পরিমাপক অভিক্ষা? থিমেটিক অ্যাপারসেপশন অভিক্ষা, 2 নম্বর মিনেসোটা ব্যক্তিসত্তার ইনভেন্টরি, 3 নম্বর হলো রসার্গ ইঙ্কব্লট বা কালির ছাপের অভিক্ষা, 4 নম্বর উপরের সবগুলি। ব্যক্তিত্ব পরিমাপের অভিক্ষা কিন্তু উপরের সবগুলি সঠিক। আপনারা আশা রাখছি এই পরীক্ষাগুলো জানেন। থিমেটিক অ্যাপারসেপশন অভিক্ষা কিছু ছবি দিয়ে বুঝতে বলা হয় যে এই ছবির মাধ্যমে আপনারা কি বুঝতে পাচ্ছেন। আর ইঙ্কব্লট বা কালি ছাপের পরীক্ষা, যে ব্লট পেপারগুলো আছে, ব্লট পেপারগুলো ভাঁজ করে ইঙ্কের মধ্যে চাপ দিয়ে সেই ব্লট পেপারটা একটু শুকালে খোলার সঙ্গে সঙ্গে যেরকম আকৃতি হবে সেই আকৃতি, ব্লট পেপারটা ইঙ্কের উপর মধ্যে মানে যদি আমরা চোবাই তাহলে ব্লট পেপারটা ইঙ্কগুলো চুষে কিছুটা বাড়বে, বেড়ে সেই পেপারটাকে যদি আমরা ভাঁজ করা পেপারটা যদি আমরা খুলি তাহলে দেখবেন কিছু কিছু ছাপ জায়গা আসছে। সেটি দেখে আমাদের অনেক ধরনের আকৃতি মনে হয়, সেটিকে কিন্তু বলা হচ্ছে ইঙ্ক ব্লট বা কালির ছাপের অভিক্ষা। আশা রাখছি এগুলো আপনারা করেছেন। 82, রসার কালির ছাপের অভিক্ষাকে মোট কটি ছবি থাকে? 8টি, 10টি, 15টি, 20টি। কালির ছাপের অভিক্ষাতে মোট কতগুলো ছবি থাকে? 10টি ছবি। 83 নম্বর প্রশ্ন, স্ট্যানফোর্ড বিনের বুদ্ধির অভিক্ষা মোট পদের সংখ্যা কত? 125, 127, 129, উপরের কোনোটি নয়। স্ট্যানফোর্ড বিনের বুদ্ধির অভিক্ষায়, যেটি 1937 খ্রিস্টাব্দে দেওয়া হয়েছে, সেখানে মোট কতগুলো সংখ্যা ছিল? 129টি। 84 নম্বর প্রশ্ন, লিউয়েনের দুটি ব্যক্তিসত্তার সংরক্ষণ হলো, এটা সংরক্ষণ হয়েছে, এটা সংলক্ষণ হচ্ছে, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, একটু দেখবেন। লিউয়েনের দুটি ব্যক্তিসত্তার সংলক্ষণ হলো ফেনোটাইপ সংলক্ষণ, জেনোটাইপ সংলক্ষণ, এ ও বি, বি, এর দুটোই ঠিক। ফেনোটাইপ সংলক্ষণ এবং জেনোটাইপ সংলক্ষণ এই দুটোই। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার, এ ও বি উভয়ই। 85 নম্বর প্রশ্ন, মনোবিদ অ্যালপোর্ট সংলক্ষণকে কয় ভাগে ভাগ করেছে? মনোবিদ অ্যালপোর্ট সংলক্ষণকে কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে না 5 ভাগে? উত্তর হচ্ছে 3 ভাগে, বি নাম্বার উত্তর। 46 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি সহজে মেলামেশা করতে পারে না, অন্যজন সহজেই বন্ধুত্ব করতে পারে। এই পার্থক্যের কারণ কি হতে পারে? বুদ্ধি, আগ্রহ, প্রেষণা না ব্যক্তিত্ব? আগ্রহ এবং প্রেষণা তো হবেই না, বুদ্ধি এবং ব্যক্তিত্ব। এখানে উত্তর হচ্ছে 4 নাম্বার, ব্যক্তিত্ব। 87, শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি। এই উক্তিটি কে করেছেন? স্টার্ন, বাকিংহাম, ক্যাটেল, টারম্যান। শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি, এই উক্তিটি কে করেছেন? বাকিংহাম, 2 নাম্বার উত্তর। 88 নম্বর প্রশ্ন, জীবনের নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে অভিযোজন করার সাধারণ মানসিক ক্ষমতাই হলো বুদ্ধি। উক্তিটি কে করেছেন? স্টার্ন, বাকিংহাম, ক্যাটেল, টারম্যান। কে করেছেন? স্টার্ন। 89 নম্বর প্রশ্ন, মানুষের বুদ্ধি তার বিমূর্ত চিন্তনের সমানুপাতিক। এটি কে বলেছেন? স্টার্ন, বাকিংহাম, ক্যাটেল আর টারম্যানের মধ্যে কে বলেছেন মানুষের বুদ্ধি তার বিমূর্ত চিন্তনের সমানুপাতিক? উত্তরটি হচ্ছে টারম্যান, 4 নম্বর অপশন।
90 নম্বর প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি, যেটি 1904 সালে কোন গ্রন্থে প্রকাশিত হয়েছে? আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশ হয়েছে। একবারে উত্তর দিয়ে দিয়েছি আমরা, আমেরিকান জার্নাল অফ সাইকোলজি। নেক্সট, অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থের রচয়িতা কে? অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থের রচয়িতা কে? খুবই ইজি উত্তর, স্টার্ন, স্পিয়ারম্যান, ক্যাটেল, টারম্যান। খুবই ইজি এটা। অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থের রচয়িতা হচ্ছেন স্পিয়ারম্যান। 92, টেট্রার সমীকরণের উদ্ভাবক হলেন? এটিও খুব ইজি প্রশ্ন। টেট্রার সমীকরণের উদ্ভাবক হলেন স্টার্ন, স্পিয়ারম্যান, ক্যাটেল, টারম্যান। স্পিয়ারম্যান হচ্ছেন টেট্রার সমীকরণের উদ্ভাবক। 93 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিচের কোনটি নিয়ন্ত্রক? সক্রিয় অনুবর্তন তত্ত্ব, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, স্বতন্ত্র স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। খুব ইজি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কথাই কিন্তু আমরা সক্রিয় অনুবর্তনে জেনেছি। নেক্সট, বহু উপাদান তত্ত্ব বা প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্বের জনককে? স্টার্ন, স্পিয়ারম্যান, ক্যাটেল, থার্স্টন। বহু উপাদান তত্ত্বের জনক হচ্ছেন থার্স্টন, 4 নম্বর অপশন। 95 নম্বর প্রশ্ন, বাছাই তত্ত্বের জনককে? স্টার্ন, স্পিয়ারম্যান, থমসন, টারম্যান। বাছাই তত্ত্বের জনক হচ্ছেন, তাড়াতাড়ি বলে ফেলুন, থমসন, সঠিক উত্তর। 96, SOI মডেল, স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মডেলের উদ্ভাবক কে? SOI মডেল, এটি যত সম্ভব আমাদের রিপিট হয়ে গেছে, দেখি আপনারা তাও কে সঠিক উত্তরটি দিতে পাচ্ছেন। SOI মডেল, স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট, স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মডেলের উদ্ভাবক হচ্ছেন কে? গিলফোর্ড। 97, গিলফোর্ডের মতে বুদ্ধি কতগুলো উপাদান নিয়ে গঠিত? 120টি, 150টি, 180টি, 200টি। গিলফোর্ডের মতে বুদ্ধি কতগুলো উপাদান নিয়ে তো গঠিত? এখানে কিন্তু 120, 150, 180, 200 তো হবেই না। এখানে একটি জানার বিষয় আছে, 180টি, বর্তমানে গিলফোর্ড 180টি উপাদানের কথা বলেছে। আপনাদের অনেক বইয়ে 150টি পাবেন। প্রথমে গিলফোর্ড তার বুদ্ধির উপাদানের কথা বলেছিল 120টি, পরবর্তীতে সেটি পাল্টে হয়েছে 150টি। এই 150টি আপনাদের বইয়ে পাবেন, কিন্তু বর্তমানে সর্বশেষ গিলফোর্ড তার বুদ্ধির উপাদানের যে সংখ্যা সেটি হলো 180টি হয়েছে। আপনাদের বইয়ে কিন্তু 150টা দেখবেন, কিন্তু পরীক্ষার খাতায় বা পরীক্ষায় যদি 180টি অপশন থাকে 180 অবশ্যই দেবেন, না থাকলে 150ই দেবেন। যদি 180 থাকে অবশ্যই 180 দেবেন। এটি কিন্তু অনেক সময় ভুলও আসতে পারে, সেখানে আমরা এই প্রশ্নটা যদি আসে আমাদের এক্সামে, আমরা কিন্তু এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমরা কেসও করতে পারি। নেক্সট, তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধি, বুদ্ধিকে এই দুই ভাগে কে ভাগ করেছে? এটি খুব সুন্দর মনে রাখার বিষয়। কেলাসিত কে দিয়ে যে আছে সেই হলো উত্তর। তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধি দুটি উপাদান, স্টার্ন, স্পিয়ারম্যান, ক্যাটেল, টারম্যান। তাহলে কেলাসিত বুদ্ধি এবং তরল বুদ্ধি কার? 3 নম্বর অপশন, ক্যাটেলের। 99 নম্বর প্রশ্ন, কোন মনোবিদ থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স বুদ্ধির বহুমুখী তত্ত্বের জনক? স্টার্ন, স্পিয়ারম্যান, ক্যাটেল, গার্ডনার। বুদ্ধির বহুমুখী তত্ত্বের জনক হচ্ছেন গার্ডনার। 100 নম্বর প্রশ্ন, প্রথম বুদ্ধির অভিক্ষা প্রস্তুত করেন কে? প্রথম বুদ্ধির অভিক্ষা প্রস্তুত করেন, খুবই ইজি প্রশ্ন, আলফ্রেড ব্রিনে। আজকে সর্বশেষ প্রশ্ন 1 নম্বর, কত সালে বিনে প্রথম বুদ্ধির অভিক্ষা প্রস্তুত করেন? আলফ্রেড বিনে প্রথম বুদ্ধির অভিক্ষা প্রস্তুত করেন কবে? 1901, 1905, 1907, 1904।
তাহলে উত্তর হচ্ছে 1905 খ্রিস্টাব্দে। শুরু করছি দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে, পার্ট 3, শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি চ্যাপ্টার থেকে। আজকের সর্বপ্রথম প্রশ্ন এবং 101 নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম মেন্টাল এজ বা মানসিক বয়সের কথা উল্লেখ করেন? স্টার্ন, আলফ্রেড বিনে, ক্যাটেল, টারম্যান। মেন্টাল এজ বা মানসিক বয়সের কথা কে বলেছিলেন সর্বপ্রথম? আলফ্রেড বিনে। 102 নম্বর প্রশ্ন, আইকিউ বা বুদ্ধাঙ্কের ধারণা সর্বপ্রথম কে প্রবর্তন করেন? স্টার্ন, আলফ্রেড বিনে, ক্যাটেল, টারম্যান। আইকিউ বা বুদ্ধাঙ্কর ধারণা সর্বপ্রথম দিয়েছেন কে? স্টার্ন। 103 নম্বর প্রশ্ন এবং আজকের 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বুদ্ধির অভিক্ষা? বুদ্ধির অভিক্ষা কোনগুলো? বিনে সাইমন অভিক্ষা, স্ট্যানফোর্ড বিনে অভিক্ষা, ভেক্সলারের বেলভিউ অভিক্ষা। 4 নম্বর অপশন হচ্ছে উপরের সবগুলো। তাহলে এখানে উপরের সবগুলোই হচ্ছে বুদ্ধির অভিক্ষা, অপশন 4। 104 নম্বর প্রশ্ন, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হল স্মৃতিশক্তি, অনুকরণের শক্তি, কল্পনার শক্তি, কোনোটিই নয়। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুরা যে বয়স যে বিষয়ে এগিয়ে থাকে সেটি হচ্ছে কল্পনা শক্তিতে। 105 নম্বর প্রশ্ন, শিখন মডেল তৈরি করেন কে? রবার্ট গ্লেসার, স্পিয়ারম্যান, স্কিনার, কোহলার। শিখন মডেল রবার্ট গ্লেসার। 106 নম্বর প্রশ্ন, শিখনের ক্ষেত্রে অ্যাডভান্স অর্গানাইজার মডেলের উদ্ভাবক কে? আসুবেল, ব্লুম, ব্রুনার, পিয়াজে। আসুবেল, ব্লুম, ব্রুনার, পিয়াজে। 107 নম্বর প্রশ্ন, নিচের কোন বুদ্ধির অভিক্ষাটি ও বাচনিক অভিক্ষা? অভিক্ষাটি বাচনিক অভিক্ষা। আর্মি বিটা অভিক্ষা, আলেকজান্ডার পাস অ্যালং অভিক্ষা, ডিয়ারবর্ন ফর্ম বোর্ড অভিক্ষা। 4 নম্বর উপরের সবগুলি। উপরের সবগুলি হচ্ছে অবাচনিক অভিক্ষা। এখানে স্পেলিংটি একটু ভুল আছে। নিচের কোন বুদ্ধির অভিক্ষাটি অবাচনিক অভিক্ষা? এই তিনটি হচ্ছে অবাচনিক অভিক্ষা। 108 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বাচনিক বা ভাষাগত বুদ্ধির অভিক্ষা? বিনে সাইমন অভিক্ষা, স্ট্যানফোর্ড বিনে অভিক্ষা, টারম্যান মেরিল সংস্করণ। 4 নম্বর অপশন হচ্ছে উপরে সবগুলো। আগেরটি ছিল অবাচনিক অভিক্ষা, আর এই প্রশ্নটা হচ্ছে বাচনিক বা ভাষাগত বুদ্ধির অভিক্ষা। তাহলে উত্তর কি হচ্ছে? সবগুলি। 109 নম্বর প্রশ্ন, কত সালে ভেক্সলার বেলভিউ অভিক্ষা প্রস্তুত করা হয়? 1937, 1939, 1940, 1941 সালে। ভেক্সলার বেলভিউ অভিক্ষা কবে? 1939 খ্রিস্টাব্দে, 1939। 110 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্যক্তিগত বুদ্ধির অভিক্ষা? বিনে সাইমন অভিক্ষা, স্ট্যানফোর্ড বিনে অভিক্ষা, আর্মি ইন্ডিভিজুয়াল টেস্ট। উপরে সবগুলি। ভালো করে প্রশ্নটা পড়ুন এবং অপশনগুলো ভালো করে দেখুন। ব্যক্তিগত কিন্তু বলেছে, তাহলে ব্যক্তিগত কিন্তু যেটাকে ইন্ডিভিজুয়াল বলা হয় সেটি, এবং এই প্রশ্নের জন্য এই তিনটি কিন্তু সঠিক। নিচের কোনটি ব্যক্তিগত বুদ্ধির অভিক্ষা? তিনটি অপশনই সঠিক, উত্তর হচ্ছে 4 নম্বর। 111 নম্বর প্রশ্ন, যদি কারো আইকিউ 140-এর বেশি হয় তবে সে নিম্নের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? আইকিউ 140-এর বেশি
1 নাম্বার, জড়বুদ্ধি বুদ্ধিমান প্রতিভাবান না ক্ষীণবুদ্ধি? জড়বুদ্ধি এবং যার বুদ্ধি নেই, বুদ্ধিমান মানে নর্মাল, প্রতিভাবান বলতে বুদ্ধিমানের থেকে আরও বেশি, ক্ষীণবুদ্ধি। তাহলে কোনটি উত্তর হচ্ছে? অপশন থেকে আমরা দেখেই বুঝতে পারছি প্রতিভাবান ব্যক্তিদের আইকিউ কিন্তু বেশি হয়। আইকিউ 140 বেশি হলে তাকে আমরা প্রতিভাবান বলবো। যদি কারো আইকিউ 25 কম হয় তবে সে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? জড়বুদ্ধি বুদ্ধিমান প্রতিভাবান ক্ষীণবুদ্ধি। তাহলে বুদ্ধিমানের তো আইকিউ অনেক বেশি থাকবে, তার থেকে বেশি থাকবে প্রতিভাবান, তাহলে 2, 3 তো হচ্ছে না। তাহলে 1 আর 4-এর মধ্যে কি হচ্ছে উত্তর? 1 নাম্বার উত্তর, জড়বুদ্ধি বা ইডিয়ট। 113 নাম্বার প্রশ্ন, ক্রিয়েটিভিটি ইজ অ্যান অ্যাক্টিভিটি রেজাল্টিং ইন নিউ প্রোডাক্ট অফ এ ডেফিনিট সোশ্যাল ভ্যালু। উক্তিটি কে করেছেন? আসুবেল, পেট্রাসিনস্কি, গিলফোর্ড, টরেন্স। কে উক্তিটি করেছেন? পেট্রাসিনস্কি। 114 নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যক্তি সৃজনশীলতার পরিমাপের সঙ্গে যুক্ত? সৃজনশীলতার পরিমাপের সঙ্গে কে যুক্ত? স্পিয়ারম্যান, স্কিনার, টরেন্স বা ক্যাটেল? সঠিক উত্তর কি হচ্ছে? টরেন্স। 115 নম্বর প্রশ্ন, কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয়? নির্ভরশীলতার হ্রাসের বয়স শৈশবকাল, কৈশোরকাল, বাল্যকাল, সদ্যোজাতকাল। তাহলে উত্তর হচ্ছে কৈশোরকাল। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট প্রশ্ন 116 নাম্বার, শিখন হলো নতুন আচরণবিধি শেখা এবং পুরনো আচরণবিধি সংহতি সাধন বা শিথিলীকরণ। এই উক্তিটি কে করেছেন? গার্ডনার, স্কিনার, টরেন্স, এইচ.পি. স্মিথ। শিখন হলো নতুন আচরণবিধি শেখা এবং পুরনো আচরণবিধির সংহতি সাধন বা শিথিলীকরণ। এই উক্তিটি করেছেন এইচ.পি. স্মিথ। 4 নম্বর অপশন। আজকে 17 নম্বর প্রশ্ন এবং সর্বমোট 117 নম্বর প্রশ্ন, শিশুদের ভাষা শিক্ষা এবং পাটিগণিতের মৌলিক প্রক্রিয়া শেখানোর জন্য কোন শিক্ষাতত্ত্বের প্রয়োগ করা বিশেষ প্রয়োজন? চেষ্টা ও ভ্রান্তির তত্ত্ব, প্রাচীন অনুবর্তন তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্ব। পাটিগণিত এবং ভাষা শিক্ষার জন্য যেটি দরকার সেটি হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, অভ্যাসের মাধ্যমে। 118 নম্বর প্রশ্ন, মনোবিদ গ্যাগনের মতে শিখন কত প্রকার? 4 প্রকার, 6 প্রকার, 8 প্রকার, 10 প্রকার? মনোবিদ গ্যাগনে 8 প্রকার শিখনের কথা বলেছে। উত্তর হচ্ছে 3 নম্বর। অন মেমোরি বইটির লেখক কে? স্টাউট, উডওয়ার্থ, এবিংহস হচ্ছে অন মেমোরি বইটির লেখক। 120 নাম্বার, ক্ষণস্থায়ী স্মৃতিকে কোন বিষয়ে কতক্ষণ স্থায়ী হয়? ক্ষণস্থায়ী স্মৃতিতে কোনো বিষয় কতক্ষণ স্থায়ী হচ্ছে? 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 5 মিনিট, 6 মিনিট। এখানে কিন্তু ক্ষণস্থায়ী স্মৃতি বলেছে, তাহলে কিন্তু কম হবে, 30 সেকেন্ড। ক্ষণস্থায়ী স্মৃতিতে 30 সেকেন্ড কোনো বিষয় স্থায়ী হয় বা আমরা মনে রাখতে পারি। 120, প্রেষণার চাহিদার ক্রমোচ্চ পর্যায়ের তত্ত্বটিকে কে দিয়েছেন? প্রেষণার চাহিদার ক্রমোচ্চ পর্যায়ের তত্ত্ব ফ্রয়েড, ওয়াইনার, ম্যাকডুগাল, মাসলো। নিড থিওরি, প্রেষণার চাহিদা তত্ত্ব, নিড থিওরি কে দিয়েছে? মাসলো। অপশন হচ্ছে 4 নাম্বার। 122 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? প্রাচীন অনুবর্তন তত্ত্ব, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, কোহলার, স্কিনার, থর্নডাইক, প্যাভলভ। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হচ্ছেন প্যাভলভ। কুকুরের পরীক্ষা, কুকুরের যে লালাকরণের পরীক্ষা
সেটি কে করেছেন? প্যাভলভ, প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। কোহলার হচ্ছে গেস্টালবাদী। স্কিনার, থর্নডাইক কি পরীক্ষা দিয়েছেন, করেছেন, সেটি আপনারা ডেসক্রিপশন বক্সে লিখে জানান। 123 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে? অপারেন্ট কন্ডিশনিং থিওরি, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে? কোহলা, স্কিনার, থর্নডাইক, প্যাভলভের মধ্যে? প্যাভলভ তো প্রাচীন অনুবর্তন তত্ত্বে চলে গেল, কোহলার চলে গেল অন্তর্দৃষ্টিমূলক শিখন। তাহলে স্কিনার আর থর্নডাইকের মধ্যে কি হচ্ছে? স্কিনার। আর থর্নডাইক হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। 124 নম্বর প্রশ্ন, শিখনের কোন তত্ত্বে স্কিমা ধারণা করা হয়েছে? সক্রিয় অনুবর্তন তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, জ্ঞানমূলক তত্ত্ব, সবকটিতেই। তাহলে শিখনের কোন স্তরে, কোন তত্ত্বে স্কিমার ধারণা করা হয়েছে? জ্ঞানমূলক তত্ত্বে। 125 নাম্বার, টাইপ 1, এটা কিন্তু 1, হ্যাঁ। টাইপ 1 শিখন বলতে কি বোঝায়? সক্রিয় অনুবর্তনকে, প্রাচীন অনুবর্তনকে, গেস্টাল তত্ত্বকে, সংযোজনবাদকে। খুবই ইজি। টাইপ 1 শিখন হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব। টাইপ 1-এর পরে আসবে টাইপ 2, তাহলে ওটাও দেখে নিই। টাইপ 2 শিখন বলতে কি বোঝায়? সক্রিয় অনুবর্তনকে, প্রাচীন অনুবর্তনকে, গেস্টাল তত্ত্বকে, সংযোজনবাদকে। তাহলে প্রাচীন অনুবর্তন তত্ত্ব তো টাইপ 1-এ চলে গেল, তাহলে টাইপ 2 কি হচ্ছে? সক্রিয় অনুবর্তন তত্ত্ব টাইপ 2। 127 নম্বর প্রশ্ন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি শিশু গাণিতিক সমস্যা সমাধান করতে পারে, এর কারণ কি? শিখন, পরিণমন, শিখন ও পরিণমন উভয়ই। অবশ্যই এখানে উত্তর হবে 3 নাম্বার। একটি শিশু তখনই গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে যখন সে তার পরিণমন ঘটবে, ব্রেন ডেভেলপমেন্ট ঘটবে, তার সঙ্গে সঙ্গে শিখনও হবে। 128 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী যখন নিজেকে কোনো কাজে ক্ষমতার অভাব আছে বলে মনে করবে, তখন শিক্ষকের কর্তব্য কি হবে? 1 নাম্বার, যে কাজে শিক্ষার্থীর সাফল্যের সম্ভাবনা আছে তা করিয়ে বর্তমান কাজের সঙ্গে সেই কাজের সম্পর্ক বোঝানো। শিক্ষার্থীর আত্মবিশ্বাস জাগ্রত করা। 3 নাম্বার, সাফল্য লাভের জন্য চেষ্টার প্রয়োজনীয়তাকে বিশেষ গুরুত্ব আরোপ করা। 4 নাম্বার অপশন হচ্ছে উপরের সবগুলি। তাহলে আমাদের মনে হচ্ছে উপরের সবগুলি সঠিক। 129 নম্বর প্রশ্ন, প্রেষণা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে গিয়ে অবচেতন প্রেষণার ধারণাটি কে উল্লেখ করেছেন? ম্যাকডুগাল, ইয়ুং, পিটার্স, ফ্রয়েড। প্রেষণার প্রক্রিয়ার ব্যাখ্যা করতে গিয়ে অবচেতন প্রেষণার ধারণাটি কে দিয়েছেন? অবচেতন প্রেষণার ধারণাটি দিয়েছেন ফ্রয়েড। 30 নম্বর প্রশ্ন, স্কিনারের বক্স ব্যবহৃত হয় বা স্কিনার বক্স ব্যবহৃত হয় কোন শিখনে? সঞ্চালনগত শিখনে, বাচনিক শিখনে, সমস্যা সমাধান শিখনে, ধারণা শিখনে। স্কিনার বক্স ইঁদুরের পরীক্ষাটি সমস্যা সমাধানের শিখনে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করছেন না, খালি ভিডিওগুলো দেখছেন। আপনাদের কাছে অনুরোধ, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। 131 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন হলো আর টাইপ, এস টাইপ রেসপন্ডেন্ট। এটির উত্তর একবারই বলে দিচ্ছি, প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন হচ্ছে আর টাইপ এবং এস টাইপ। যে টাইপ 1 টাইপ 2 যেটা করলাম এটির সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। 32 নম্বর প্রশ্ন, অষ্টম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র কেবলমাত্র পুরস্কার প্রাপ্তির জন্য অধ্যয়নের অভ্যস্ত, এটি কিসের উদাহরণ? সক্রিয় অনুবর্তন তত্ত্ব, এসআর অনুবর্তন তত্ত্ব, আরএস অনুবর্তন তত্ত্ব,
এটি একবারই আমরা উত্তর করি। অষ্টম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র কেবলমাত্র পুরস্কার প্রাপ্তির জন্য অধ্যয়ন করলে সেটি হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। কিছু পাওয়ার লোভে সে কাজ করা, সেটা হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্বে। 133 অন্তর্দৃষ্টির জন্য প্রয়োজন হলো শিক্ষার্থীর বুদ্ধি, শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা, শিক্ষার্থীর আগ্রহ, উপরের সবগুলি। ইনসাইটফুল লার্নিং, অন্তর্দৃষ্টিমূলক শিখন, সেই অন্তর্দৃষ্টির জন্য কোনটি প্রয়োজন? সবগুলিই প্রয়োজন। বুদ্ধি, অভিজ্ঞতা, আগ্রহ, এগুলো সবই দরকার। 134 নম্বর প্রশ্ন, যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে তাদের কি বলা হয়? অপারেন্ট আচরণ, রেসপন্ডেন্ট আচরণ, শর্ত সাপেক্ষ আচরণ, সবগুলি। উত্তর হচ্ছে রেসপন্ডেন্ট আচরণ। 2 নাম্বার। 135 নিচের কোনটি সঠিক প্রেষণা প্রক্রিয়া? চাহিদা, তাড়না, প্রেষণা, সক্রিয়তা, লক্ষ্য অর্জন, ফিডব্যাক। একবারে উত্তর করি আপনাদের সুবিধার্থে। 1 নম্বর উত্তরটি হবে প্রথমে চাহিদা তৈরি, তার তাড়নায়, প্রেষণায় আমরা সেই কাজটি করব, লক্ষ্য অর্জন করব, ফিডব্যাক নেব, আবার নতুন করে আবার চাহিদা তৈরি হবে, এইভাবে চলতে থাকবে। 136 নাম্বার, প্রোগ্রাম শিখন কোন শিখন কৌশলের আধুনিক প্রয়োগ? প্রোগ্রাম শিখন হচ্ছে স্কিনার তত্ত্বকে আমরা প্রোগ্রাম শিখনের সঙ্গে যোগ করি। প্রোগ্রাম শিখনের সঙ্গে হচ্ছে স্কিনার তত্ত্ব। 137 নম্বর প্রশ্ন, কোন তত্ত্বে প্রেষণা ও পুরস্কারের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে? প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্ব, প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। তাদের উত্তর করে ফেলুন। উত্তরটি হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। 138 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক নয়? সঠিক নয় কিন্তু বলতে হবে আপনাদের। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রেষণা সৃষ্টিতে নিম্নলিখিত বিষয়ে লক্ষ্য রাখবেন। কি কি বিষয়ে লক্ষ্য রাখবেন? এখানে একটি সঠিক হবে না, সেটি চিহ্নিত করতে বলা হয়েছে এখানে। শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতার বাতাবরণ সৃষ্টি করবেন, শিক্ষার্থীদের স্বমূল্যায়নে সাহায্য করবেন, সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম রচনা সাহায্য করবেন, শ্রেণীতে পাঠদানকালে বিষয়বস্তুকে শিক্ষার্থীদের পূর্ব ও জ্ঞানভিত্তিক বিন্যাস করবেন। তাহলে তো 2, 3, 4 তো মোটামুটি দেখছি সঠিক, তাহলে ভুল হচ্ছে 1 নাম্বারটা। শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতার বাতাবরণ সৃষ্টি করবেন, এটা কিন্তু ঠিক নয়। সহযোগিতার বাতাবরণ সৃষ্টি করবেন, প্রতিযোগিতার নয়। 139 নম্বর প্রশ্ন, আকৃতিদান বা শেপিং কথাটি নিচের কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্ব, প্রাচীন প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। এই 4টি অপশনের মধ্যে কোনটি হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব? 140 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রবক্তা কে? স্কিনার, প্যাভলভ, থর্নডাইক, কোহলার। খুবই ইজি প্রশ্ন, আপনারা এটা উত্তর অবশ্যই দেবেন। থর্নডাইক। 141 এনিম্যাল ইন্টেলিজেন্স বইটি হলো 1899 সালে। বইটির লেখককে? এটিও খুব ইজি প্রশ্ন, স্কিনার, প্যাভলভ, থর্নডাইক, কোহলার। অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটির লেখক হচ্ছে থর্নডাইক। এখানে একটু স্পেলিং ভুল আছে, দেখে নেবেন, এখানে স্পেলিংটি ঠিক করে নেবেন। 42 নম্বর প্রশ্ন, একটি শিশু কালো খেলনা দেখে ভয় পেল, পরে একটি কালো বিড়াল দেখে ভয় পেল, তারপরে একটি কালো জামা দেখে ভয় পেতে লাগলো। এটি নিম্নে উল্লিখিত কোনটির প্রকৃষ্ট উদাহরণ? উদ্দীপকের সামান্যীকরণ, উদ্দীপকের অনুবর্তন, উদ্দীপকের অনুকরণ, উদ্দীপকের স্বাভাবিক প্রতিক্রিয়া। একটু ভালো করে বুঝে নিন প্রশ্নটি। তাহলে এই প্রশ্নটির উত্তর হচ্ছে উদ্দীপকের অনুবর্তন। বারবার আসছে। 143 নম্বর প্রশ্ন, টাইম কার্ভ কে তার তত্ত্বে ব্যবহার করে? টাইম কার্ভকে কে তার তত্ত্বে ব্যবহার করেন? স্কিনার, প্যাভলভ, থর্নডাইক, কোহলার। খুবই ইজি প্রশ্ন, উত্তর হচ্ছে থর্নডাইক। বিড়ালের পরীক্ষায় খাঁচার মধ্য থেকে বিড়ালকে ঢোকালে কত তাড়াতাড়ি সে
খাঁচার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে, সেই টাইমিং আর প্রচেষ্টার যে লেখচিত্র তৈরি করা হয়েছিল সেটি হচ্ছে টাইম কার্ভ। 144 নম্বর প্রশ্ন, থর্নডাইকের মতে শিখন কিসের উপর বেশি নির্ভর করে? পরিবেশের উপর, পরিবারের উপর, মানসিক প্রস্তুতির উপর, সামাজিক প্রস্তুতির উপর। থর্নডাইকের মতে শিখন কিসের উপর নির্ভর করে? মানসিক প্রস্তুতির উপর। আমাদের মানসিক প্রস্তুতি যদি নাই থাকে শেখার জন্য, পরিবেশই ভালো হোক, পরিবার ভালো হোক বা সামাজিক প্রস্তুতি যতই হোক না কেন, তার প্রভাব কিন্তু পড়লেও ততটা পড়বে না যতটা না মানসিক প্রস্তুতির অভাবের কারণে পড়তে পারে। 145 নম্বর, প্রাচীন অনুবর্তনে সিএস বলতে কি বোঝাচ্ছে? কন্ডিশনড স্ট্রাকচার, কন্টিনিউয়াস স্টিমুলাস, কন্ডিশন স্টিমুলাস, ক্লাসিক্যাল স্টিমুলাস। সিএস বলতে কি বোঝাচ্ছে? কন্ডিশন স্টিমুলাস। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বারবার অনুরোধ করছি আপনাদের, আমাদের ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। 146 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন বলতে কোন শিখন তত্ত্বকে বোঝায়? অন্তর্দৃষ্টি, ইনসাইটফুল লার্নিং, প্রাচীন অনুবর্তন তত্ত্ব, গেস্টাল তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্ব, প্রচেষ্টা ভুলে শিখন তত্ত্ব। প্রথমেই কিন্তু বলে দিয়েছি, প্রথমে অন্তর্দৃষ্টি নিয়ে যে প্রশ্নটি আসছিল প্রথমেই উত্তর বলে দিয়েছি। আশা রাখছি আপনারা গেস করতে পেরেছেন। উত্তরটি হচ্ছে গেস্টাল তত্ত্ব। 147 নম্বর প্রশ্ন, মেন্টালিটি অফ ইভস 1925 গ্রন্থের রচয়িতাকে? থর্নডাইক, কোহলার, পাভলভ, স্কিনার। যে শিম্পাঞ্জি নিয়ে পরীক্ষা করেছিল নিশ্চয়ই তারই হবে, তাহলে কোহলারের রচিত গ্রন্থ হচ্ছে মেন্টালিটি অফ ইভস। 148 নম্বর প্রশ্ন, পশ্চাৎ দৃষ্টি চেষ্টা ও ভ্রান্তির ফল, অন্তর্দৃষ্টির ফল, সক্রিয় অনুবর্তনের ফল, প্রাচীন অনুবর্তনের ফল। তাহলে পশ্চাৎ দৃষ্টি কি হচ্ছে উত্তর? অন্তর্দৃষ্টির ফল। 149, এস আর বন্ডের সঙ্গে কে যুক্ত ছিলেন? থর্নডাইক, কোহলার, পাভলভ, স্কিনার। এস আর বন্ড, সঠিক উত্তর কি হচ্ছে? কোহলার। 150 নম্বর প্রশ্ন, সিস্টেমিক বিহেভিয়ারাল থিওরি অফ লার্নিং এর জনক কে? সিস্টেমিক বিহেভিয়ারাল থিওরি অফ লার্নিং এর জনক কে? থর্নডাইক, বান্দুরা, হল, টরম্যান। সঠিক উত্তর কি? হাল। 151 নম্বর প্রশ্ন, সংকেত তত্ত্ব বা সাইন লার্নিং 1932 জনক কে? থর্নডাইক, বান্দুরা, হল, টলম্যান। সঠিক উত্তর হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ বা সাইন লার্নিং, টলম্যান। সংকেত তত্ত্ব হচ্ছে টলম্যানের। নেক্সট, আবিষ্কারমূলক শিখন ডিসকভারি লার্নিং এর জনক কে? ব্রুনার, বান্দুরা, হল, টলম্যান। ডিসকভারি লার্নিং ব্রুনার, উত্তর হচ্ছে ব্রুনার। ডিসকভারি লার্নিং হচ্ছে ব্রুনারের। অর্থবহ শিখন মিনিংফুল লার্নিং এর প্রবক্তা কে? ব্রুনার, বান্দুরা, হল, আসুবেল। মিনিংফুল লার্নিং এর প্রবক্তা হচ্ছেন আসুবেল। 154 নম্বর প্রশ্ন, সমাজ প্রজ্ঞামূলক শিখন সোশ্যাল কগনিটিভ লার্নিং তত্ত্বের জনক কে? ব্রুনার, বান্দুরা, হল, টলম্যান। সোশ্যাল কগনিটিভ লার্নিং এর জনক হচ্ছেন বান্দুরা। 155 নম্বর প্রশ্ন, সামাজিক নিমিত্তিবাদ শিখন সোশ্যাল কনস্ট্রাকটিভিজম লার্নিং এর প্রবক্তা কে? ব্রুনার, বান্দুরা, ভাইগটস্কি, টলম্যান। সামাজিক নিমিত্তিবাদ শিখনের প্রবক্তা হচ্ছেন ভাইগটস্কি।
156 নম্বর প্রশ্ন, ম্যাচুরেশন ইজ বায়োলজিক্যাল উক্তিটি কে করেছেন? গেসেল, বান্দুরা, বার্নার্ড, ম্যাকগিওগ। ম্যাচুরেশন ইজ বায়োলজিক্যাল উক্তিটি করেছেন বার্নার্ড। 157 নম্বর প্রশ্ন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশু ভালোভাবে সাইকেল চালাতে পারে, এর কারণ হল শিখন, পরিণমন। শিখন ও পরিণমন উভয়ই কোনোটি নয়। এই ধরনের প্রশ্ন আমরা এই ভিডিওর পূর্বে করেছি। তাহলে উত্তর হচ্ছে শিখন ও পরিণমন। একই রকম কিন্তু প্রশ্ন উত্তর আমরা করেছি পূর্বে। 158 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে মনোযোগের পরিসর পরিমাপ করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একবারে উত্তর বলছি, উত্তর হচ্ছে 2 নাম্বার, ট্যাচিস্টোস্কোপ। কোন যন্ত্রের সাহায্যে মনোযোগ পরিসর পরিমাপ করা হয়? ট্যাচিস্টোস্কোপ। 159 নম্বর প্রশ্ন, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় আগ্রহ, এই উক্তিটি কে করেছেন? ড্রিভার, স্টাউট, ম্যাকডুগাল, উলফক। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় আগ্রহ, এই উক্তিটি করেছেন ম্যাকডুগাল। 160 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রেষণা সৃষ্টিকারী মৌলিক চাহিদা নয়? এখানে কিন্তু মৌলিক চাহিদার কথা বলা হচ্ছে। প্রেষণা সৃষ্টিতে মৌলিক চাহিদা কোনটি কোনটি নয় বলা হয়েছে, মানে মৌলিক চাহিদা, জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, ভালোবাসার চাহিদা, আত্মপ্রচেষ্টার চাহিদা, এই সব চাহিদাগুলোই ঠিক, কিন্তু মৌলিক চাহিদা নয় এই চারটির মধ্যে হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, এগুলো কিন্তু মৌলিক নয়। জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা এবং ভালোবাসার চাহিদা হলো মৌলিক, মানে খুবই গুরুত্বপূর্ণ। 161 নম্বর প্রশ্ন, প্রেষণা সৃষ্টিতে বাধাগুলি হলো মানসিক উদ্বেগ, নিরাপত্তার অভাব, হীনমন্যতা, উপরে সবগুলি। অবশ্যই এটি উপরে সবগুলি উত্তর হবে, কারণ সবগুলো দ্বারাই আমাদের প্রেষণা বাধা আসতে পারে প্রেষণাতে। 162 নম্বর প্রশ্ন, পিয়াজের মতে সংবেদন চালক স্তরে কোন জ্ঞানমূলক বৈশিষ্ট্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? বস্তুর স্থায়িত্ব, নির্দিষ্টকরণ, ভাষা, কারণ নির্ণয়। পিয়াজের মতে সংবেদন চালক স্তর কোন জ্ঞানমূলক বৈশিষ্ট্য সর্বাপেক্ষা গুরুত্ব? উত্তর হচ্ছে 1 নম্বর, বস্তু স্থায়িত্ব। আজকের সর্বশেষ প্রশ্ন এবং এই চ্যাপ্টারের সর্বশেষ প্রশ্ন, শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি। এই 163টি প্রশ্ন টোটাল আমরা দিয়েছি। শিখনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহের মধ্যে শিক্ষক কোনটির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করবে? শিখনের যে প্রভাব বিস্তারকারী উপাদান আছে তাদের মধ্যে শিক্ষক কোনটির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করবেন? শিক্ষার্থী সম্পর্কীয় উপাদান, পরিবেশ সম্পর্কীয় উপাদানের মধ্যে মানব সম্পর্কীয় উপাদান, পরিবেশ সম্পর্কীয় উপাদানের মধ্যে বস্তু সম্পর্কীয় উপাদান, শিখন অভিজ্ঞতা সম্পর্কীয় উপাদান। তাহলে উত্তর হচ্ছে 3 নম্বর অপশনটি, পরিবেশ সম্পর্কিত উপাদানের মধ্যে বস্তু সম্পর্কিত উপাদান সম্পর্কে শিক্ষক গুরুত্ব আরোপ করবেন। ভিডিওটি শেষ করার আগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এই চ্যাপ্টারের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।